সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর একটা দ্বিতীয় সামেটিভের মডেল সেট প্রশ্ন নিয়ে। দেখো, এই যে প্রশ্নটা আছে এখানে টোটাল হচ্ছে তোমাদের যে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে স্কুলে, সেকেন্ড সামেটিভের যে পাঠ পরিকল্পনা দেওয়া আছে অর্থাৎ টোটাল 4টে চ্যাপ্টার আছে, সেই টোটাল 4টে চ্যাপ্টার থেকে এখানে 25 মার্কের একটা প্রশ্ন বানানো হয়েছে। আচ্ছা, একে একে আমি প্রশ্নগুলো আলোচনা করব আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো যে কিভাবে তোমরা খাতায় অ্যাটেন্ড করবে। আমি দুটো খাতা তোমাদেরকে দেখাবো, আমার কাছে যে স্টুডেন্ট গুলো পড়ে তাদের থেকে আমি দুটো খাতা আমার ভালো লেগেছে, সেই দুটো খাতাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, 1 নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে 4টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আচ্ছা, প্রথমত 1-এর 1 কি বলছে, সিদ্ধ মেটেটে কোন এনজাইম থাকে। দেখো, খাতা আমি দেখাচ্ছি তোমাদের, এই খাতাটা আর একটা খাতা আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি ওটা। আচ্ছা, এখানে দেখো 1-এর 1 নম্বর দেওয়া হয়েছে, সিদ্ধ মেটেটে কোনো এনজাইম থাকে না। খুব সুন্দরভাবে লিখেছে। অবশ্যই সিদ্ধ মেটেতে মাথায় রাখবে কোনো এনজাইম থাকে না। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে এভাবেও বলতে পারে যে মেটেতে কোন এনজাইম থাকে। যদি মেটে বলে তাহলে হচ্ছে সেটা আলাদা হবে, আর যদি সিদ্ধ বলে তাহলে মাথায় রাখবে যে সিদ্ধ মেটেতে কোনো এনজাইমই থাকে না। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা দেখো কি বলছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। একটা মৃদু তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবে, যদি মৃদু বলে আর যদি তীব্র বলে দুটোর মধ্যে গন্ডগোল করবে না। এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন হিসেবে আসে। মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বা যাকে CH3COOH বলে। অ্যাসিটিক অ্যাসিডে লিখতে পারো, আবার হচ্ছে সংকেতটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এরপরে দেখো বলছে ঝালাই বা ওয়েল্ডিং এর সময় কোন গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ লেদে যে ঝালাই বা ওয়েল্ডিং এর কাজ চলে সেই সময় একটা গ্যাস ব্যবহার করা হয়, ওই গ্যাসটার নাম মাথায় রাখবে C2H2, বা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস বলা হয়। ওই গ্যাসটাকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয়, C2 বা হচ্ছে H2 গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে যদি ওখানে 3টে বলেছিলাম তাই 4 নম্বর প্রশ্নটা ও অ্যাটেন্ড করেছে। ঝড়ের মেঘের উচ্চতা ড্যাশ, ঝড়ের মেঘের উচ্চতা কত হবে। মাথায় রাখবে ঝড়ের মেঘের উচ্চতা হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আচ্ছা, 2-এর যে প্রশ্নগুলো এবার এসো, বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4টে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমত যে প্রশ্নটা বলছে 2-এর 1-এ দেখো কি বলছে, বজ্রপাতের সময় কি কি করা উচিত নয়। আচ্ছা, বজ্রপাতের সময় অনেক কিছুই করা উচিত নয়, যেটা তোমরা বানিয়ে বলতে পারবে। দেখো, এই খাতাটা আমি একটু পড়ছি কি বলেছে। আচ্ছা, বলছে খোলা জায়গায় থাকা নিরাপদ নয়, আর খোলা বারান্দা হচ্ছে থাকা নিরাপদ নয়। দুটো পয়েন্ট দিলেই এনাফ। খুব সুন্দরভাবে লিখেছে। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা বলছে, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে হলে কোনটিতে ক্যাথোড আর কোনটিতে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। আমি এবার তোমাদেরকে অন্য একটা খাতা দেখাবো, এই খাতাটা খুব সুন্দরভাবে ও লিখেছে। আচ্ছা, এখানে দেখো বলছে রূপোর তৈরি গয়না হচ্ছে ক্যাথোড আর বিশুদ্ধ সোনার পাত হচ্ছে অ্যানোড। এই খাতাটায় দেখো এখানে দুটো পেন ইউজ করেছে, তোমরা যদি দুটো পেন ইউজ করতে পারো খুবই ভালো। লেখাটা কত সুন্দর সেটা ডাজ নট ম্যাটার, মাথায় রাখবে। তোমার কাছে হচ্ছে খাতাটা তুমি কিভাবে উপস্থাপন করছো, স্যারকে তুমি কিভাবে খুশি করছো খাতায় তোমার লেখার মাধ্যমে। কারণ স্যার যখন খাতা কাটবে, এখন হয়তো তোমার কিছু স্টুডেন্টরাই তোমাকে চিনতে পারবে যে হ্যাঁ সে খুব পড়াশোনা ভালো করে, কিন্তু যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতাগুলো বাইরে যাবে তখন তো আর স্যারে তো জানবে না, তাই না? তাই তোমাকে হচ্ছে খাতাতে দেখিয়ে দিতে হবে যে তুমি কতটা জানো। এই যে দেখো এখানে লেখা আছে রূপোর তৈরি গয়নাটা ক্যাথোড। আচ্ছা, এখানে বলি এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে স্কুলে পরীক্ষাতে দেয় সেকেন্ড সামেটিভে। রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়া হয়েছে। মাথায় রাখবে যে যার উপর দেওয়া হবে, কার উপর দেওয়া হয়েছে, রূপোর তৈরি গয়নার উপর দেওয়া হয়েছে। তাহলে এখানে রূপোর তৈরি গয়নাটা হবে কিন্তু ক্যাথোড, অর্থাৎ যার উপর দেওয়া হবে সে হবে ক্যাথোড। আর কি দেওয়া হচ্ছে, সোনার প্রলেপ দেওয়া হয়েছে, সেখানে একটা কথা লাগাতে পারো তোমরা বিশুদ্ধ সোনা, অসুবিধা নাই। তাহলে বিশুদ্ধ সোনার পাতটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নতে চলো। বলছে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য। এটা তো 100% গ্যারেন্টি যে পরীক্ষাতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় আসে পরীক্ষাতে। আচ্ছা, কি বললাম, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লিখো। আচ্ছা, নেক্সট দ্বিতীয়তে যে খাতাটা দেখালাম খুব সুন্দরভাবে পয়েন্ট করা হয়েছে। এখানে দেখো বলছে অনুঘটকের দুটি বৈশিষ্ট্য।
প্রথমত 1 নম্বর বলছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। দুটো আরেকটা পয়েন্ট আছে, তিনটের মধ্যে যে কোনো বইয়ে দেখবে পেয়ে যাবে, তিনটের মধ্যে যে কোনো দুটো বললেই হবে। খুবই সুন্দর আর খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো 3 বলছে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3 মার্কের আছে প্রশ্ন, আমরা 2 মার্কের আলোচনা করলাম একটু আগে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বলছে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রথমত হচ্ছে সুন্দরভাবে কালো কালি পেন দিয়ে হচ্ছে এখানে পয়েন্ট করা হয়েছে। এবার দেখো পয়েন্ট করে করে হচ্ছে লিখছে। 1 নম্বর যে পয়েন্ট, তরলের প্রকৃতি। 2 নম্বর পয়েন্ট দেখো তরলের উপরিস্থিতি চাপ। আর 3 নম্বর হচ্ছে তরলের অন্য পদার্থের উপস্থিতি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর সঙ্গে আর একটা প্রশ্ন তোমরা বইয়ে পাবে, সেটা হচ্ছে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এই দুটো প্রশ্নের মধ্যে অল্টারনেটিভ করে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখো, আমি এই খাতাটা দেখাচ্ছি, প্রথমে যে খাতাটা তোমাদেরকে সামনে উপস্থাপন করেছিলাম। আচ্ছা, স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে সে উষ্ণতায় স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। এটা হচ্ছে স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে, চলো ওই প্রশ্নটার সঙ্গে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ এখানে 2 + 1 ছিল 3 মার্কের। আচ্ছা, 1 মার্কের প্রশ্ন। এবার সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা 1 মার্কের জন্য প্রশ্ন, স্কুলে কিন্তু মাঝে মধ্যে এই প্রশ্নটা দেয়। দেখো, মাথায় রাখবে সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, জারণের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা ইম্পর্টেন্ট অতটা নয়, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, জারণ আর বিজারণের বৈশিষ্ট্য। আমি তার আগে একটা কথা বলে দিই তোমাদের, যে জারণ মানেই মাথায় রাখবে যে অক্সিজেন কি হবে, যুক্ত হবে কার্বন ডাইঅক্সাইডের। জারণ মানে তোমরা মাথায় রাখবে যে অক্সিজেন যুক্ত হবে। দেখো, এখানে এই খাতাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট যে খাতাটা দেখিয়েছিলাম, জারণের 2টি বৈশিষ্ট্য। এই কি লিখেছে দেখো, বলছে জারণ কোন মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত করে, অর্থাৎ জারণের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন অবশ্যই যুক্ত হবে। আর জারণ থেকে কি হয়, হাইড্রোজেন মানে বেরিয়ে যাবে, অর্থাৎ জারণ কি করে, হাইড্রোজেন বের করে দেয়। খুবই ভালোভাবে উপস্থাপন করেছে। দেখো, কালো কালিতে হেডিং দিয়েছে, তারপর নীল কালিতে আবার পয়েন্ট আকারে লিখেছে। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্নতে চলো। ওই প্রশ্নের সঙ্গেরই আর একটা অংশ, এমন একটি সমীকরণ লিখো। এমন একটা সমীকরণ আমাদেরকে লিখতে বলেছে যেখানে কি হবে, জারণ ঘটছে। নর্মাল একটা পাতি ভাষায় একটা 1 মার্কের প্রশ্ন। দেখো, এখানে যে খাতাটা মানে প্রথমে দেখিয়েছিলাম সেই খাতা থেকে দেখাচ্ছি তোমাদের। 2CO + O2, 2 অণু CO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করা হয়েছে, দিয়ে 2CO2 হচ্ছে। দেখো, সমতা বিধান করো, সমতা বিধানটাও ঠিক আছে। এখানে কার্বন 2 অণু, এখানেও কার্বন 2 অণু, অক্সিজেন 2, আর এখানে 2 দিয়ে 4, আর 2 × 4 অক্সিজেন 4, মানে আমাদের সমতা বিধান ঠিক আছে। এবার দেখো কি বলেছিল, জারণ ঘটছে এরকম একটা বিক্রিয়া। আচ্ছা, এখানে দেখো তো অক্সিজেন যুক্ত হচ্ছে তো নাকি, তাহলে অক্সিজেন যুক্ত হওয়া মানে কি, নিশ্চয়ই এখানে জারণ ঘটছে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা জারণের কিন্তু বিক্রিয়া বা উদাহরণের বিক্রিয়া। আচ্ছা, এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে, চলো এখানে 4-এর যে কোনো একটা প্রশ্নের উত্তর বলেছে, থার্মোফ্লাক্সের গঠন আর বজ্র নিরোধক কি, ব্যাখ্যা করো। দুটো প্রশ্ন আছে। আচ্ছা, থার্মোফ্লাক্সের গঠন যেটা আছে, এই থার্মোফ্লাক্সের গঠনটা এখানে আমি ওদেরকে পয়েন্ট আকারে বলে দিয়েছিলাম, আর এটা ওদের বইও আছে থার্মোফ্লাক্সের গঠনটা। দেখো, আমি তোমাদেরকে বইয়ে যেটা লেখা আছে সেটাকে একটু নোট আকারে ওদেরকে আমি লিখে দিয়েছিলাম কিভাবে লিখতে হবে। আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে। থার্মোফ্লাক্স গঠন আর কার্যনীতি আমি দুটোই লিখে দিয়েছিলাম। কার্যনীতিটা পয়েন্ট আকারে লিখে দিয়েছিলাম, বইয়ে যদিও পয়েন্ট আকারে একটু নাই। দেখো, থার্মোফ্লাক্সের গঠনে আমরা এইটুখান যদি লিখি, মানে এটা প্রথমে লিখতে পারো তোমরা, যে একজন ইংরেজ বিজ্ঞানী যার নাম হচ্ছে স্যার জেমস ডিওয়ার এই ফ্লাক্স উদ্ভাবন করেন।
তাই এই ফ্ল্যাক্সের আর এক নাম হচ্ছে ডিওর ফ্ল্যাক্সও বলা হয়, অর্থাৎ থার্মোফ্ল্যাক্সকে ডিওর ফ্ল্যাক্সও আমরা বলতে পারি। আচ্ছা, থার্মোফ্ল্যাক্সের এবার চলে এসো গঠন। গঠনে কি বলছে, থার্মোফ্ল্যাক্স দুই দেওয়াল বিশিষ্ট একটি কাচের পাত্র, অর্থাৎ থার্মোফ্ল্যাক্স কি দুই দেওয়াল বিশিষ্ট একটা কাচের পাত্র। ভেতরের দেওয়ালের বাইরের তলে, অর্থাৎ ভেতরের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের বাইরের তল আর বাইরের দেওয়ালের ভেতরের তলে কি থাকে, রূপোর একটা প্রলেপ দেওয়া থাকে, ফলে দেওয়াল দুটি চকচকে হয়। রূপোর যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে তো নিশ্চয়ই চকচকে হবে। আচ্ছা, এরপরে দেখো বলছে দেওয়াল দুটির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। ফ্লাস্কটির মুখ একটি কুপরিবাহী পদার্থ যেমন কর্ক বা পলিথিন তৈরি ছিপি দিয়ে বন্ধ করা হয়, মানে ফ্লাস্কের যে মুখ যাতে সহজে না ভাঙে তার জন্য পাত্রটিকে স্প্রিং এর উপর বসিয়ে একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা হয়। এই পাত্র ও কাচের পাত্রের মাঝের অংশ ফেল্ট, তুলো, গ্লাসুল ইত্যাদি কুপরিবাহী পদার্থ দিয়ে ভর্তি থাকে। মানে এইটুখান যদি তোমরা বলতে পারো তাহলে হচ্ছে মানে কিভাবে থার্মোফ্লাক্সটা তৈরি হয়েছে সেই প্রসেসটা এখানে লেখা আছে। এবার নিচে যেটা আছে সেটা হচ্ছে থার্মোফ্লাক্সের কার্যনীতি। বইয়ে এভাবে দেওয়া নাই, কিন্তু আমি পয়েন্ট আকারে লিখেছি। এই পয়েন্টটা যদি তোমরা লিখতে পারো তাও হচ্ছে হবে। এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, থার্মোফ্লাক্সের গঠন আর থার্মোফ্লাক্সের হচ্ছে কার্যনীতি, বড় প্রশ্নের জন্য। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল ওর সঙ্গে, বজ্র নিরোধক। বজ্র নিরোধক কি, এই প্রশ্নটা আমি বলিনি, একটু পরে বলছি। জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে, এটা আমি একটু পরে আসছি। বজ্র নিরোধক কি ব্যাখ্যা করো। এই বজ্র নিরোধকের ব্যাপারটা এরা যেহেতু এই প্রশ্নটা মানে যে কোনো একটা বলা হয়েছে, তো ওরা হচ্ছে থার্মোফ্লাক্সের গঠনটাই লিখেছে সবাই। দেখো, বজ্র নিরোধক তোমাদের বইয়ের যে ওই 167 পাতা আছে, এই সেই 167 পাতাতেই দেখবে নিচের দিকে বজ্র নিরোধক বলে দেওয়া আছে। এই জায়গাটা তোমরা পড়ে নেবে একবার রিডিং, তাহলে হচ্ছে পেরে যাবে, কারণ সোজাই আছে এটা বজ্র নিরোধকটা। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে যে আগে যে 3-এর 4 নম্বর প্রশ্নটা ছিল যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, এরকম একটা আমাদেরকে কি বলেছে, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। মানে উদাহরণ লিখতে হবে, লেখার পরে কিভাবে ঘটছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেখো কিভাবে লিখবে তোমরা। আচ্ছা, এখানে দেখো সমীকরণ আকারে দেওয়া হয়েছে প্রথমে যে CuO ছিল কিউপ্রিক অক্সাইড, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত করা হয়েছে। হাইড্রোজেন যুক্তর ফলে কি হচ্ছে, CuO থেকে ও হচ্ছে বেরিয়ে যাচ্ছে, Cu থাকছে। আচ্ছা, আর H2 হাইড্রোজেন ছিল, তার সঙ্গে ও হচ্ছে যুক্ত হয়েছে, যে জল উৎপন্ন হচ্ছে। এবার দেখো এটা হচ্ছে জারক, অক্সিজেন হচ্ছে বিজারণ হয়েছে, এখানে জারক আর হাইড্রোজেন হচ্ছে বিজারক হিসাবে কাজ করছে। এবার CuO থেকে যদি ও বেরিয়ে যায় তার মানে Cu থাকছে, তার মানে Cu যেহেতু থাকছে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে কি বলবো, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ ঘটছে। আর কারোর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, মানে কি জারণ ঘটছে। এটা হচ্ছে সমীকরণ আকারে লিখে এখানে জারক বিজারণ, জারণ বিজারণ এই জিনিসগুলো হচ্ছে চিহ্নিত করার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাখ্যা বলেছিল। এই প্রশ্নটা ঘুরিয়ে মাঝে মধ্যে আসে পরীক্ষাতে। কিভাবে আসে, যে এভাবে বলতে পারে যে জারণ ও বিজারণ একসঙ্গে ঘটছে, মানে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে এরকম একটা উদাহরণ সহ ব্যাখ্যা, বা তোমাদেরকে বলে দিতে পারে যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, বা কিভাবে জারণ ঘটবে কিভাবে বিজারণ ঘটবে, সেটা তোমাদেরকে সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলবে। আচ্ছা, লেখাটা দেখো এবার, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কি হবে, কিউপ্রিক অক্সাইড দেখো বিজারিত হয়ে, অর্থাৎ কিউপ্রিক অক্সাইডটা কি হয়েছে, বিজারিত হয়েছে। আচ্ছা, লালচে বাদামি কপার, অর্থাৎ বিজারিত হয়ে কি হবে, লালচে বাদামি কপার, আর হাইড্রোজেন গ্যাস জারিত হয়ে জল উৎপন্ন হবে। অর্থাৎ হাইড্রোজেন, এই যে এখানে H2O আমরা দেখতে পেলাম, তাই জল উৎপন্ন হয়েছে। এইটুখান যদি লিখো তাহলে হচ্ছে এনাফ। অর্থাৎ সমীকরণ দিয়ে দিলাম, সমীকরণের পরে আমরা কি করলাম সেটার হচ্ছে ব্যাখ্যা করলাম। মোটামুটি আজকে এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ম্যাথের কোনো ক্লাস নিয়ে কোনো এক ভিডিওতে।